গুড মর্নিং। পিছনটা দেখতে পাচ্ছেন? কি মনে হচ্ছে ভোর 5টায় মর্নিং ওয়াক করতে বেরিয়েছি? না না, সকাল 9টা বাজেই। আমি যেদিকেই ঘুরি দেখুন কিচ্ছু দেখা যাচ্ছে না। এইখানটা একটা বিশাল বড় পার্কিং, কিছু বুঝতে পারছেন? পিছনে কিন্তু পরপর বাস দাঁড়িয়ে আছে দেখুন, দূরে দূরান্তে। এত কুয়াশা, সকাল 9টা আজকে কুয়াশা। মানে আমরা এই যে আগ্রা মথুরা বৃন্দাবন ট্যুরটা করছি, আজকেই মানে সকালে সব থেকে বেশি কুয়াশা আমরা দেখতে পাচ্ছি। এত কুয়াশা, মানে ভিজিবিলিটি এমন নেমে গেছে যে 100 মিটার দেখাটাও চাপ হয়ে গেছে। এর মধ্যেই বেরিয়েছি একটু মন্দির ফন্দির দর্শন করব, কিন্তু এমন অবস্থা, রাস্তায় অ্যারো দেওয়া আছে কিন্তু সামনে কি আছে বুঝতে পারছি না। তো কি করে কি যাব, দেখি যদি আরও কিছু মন্দির দর্শন করতে পারি, আপনাদের দেখাতে পারি। এখানে তো ম্যাক্সিমাম জায়গায় ফোনটা অ্যালাউ করছে, তো সেজন্য আমরা যেতে পারছি, কিন্তু এখনও বুঝতে পারছি না সামনে কি রয়েছে। তো একটু দেখে তারপরে বলবো। যে মোটামুটি আমরা যে চকটার এখানে রয়েছি, সেই ওখান থেকে যখন আসছি, তো ওখান থেকে মোটামুটি 200 মিটার মতো এলেই কিন্তু একটা মন্দির রয়েছে, শ্রী শ্রী কাত্যায়নী কেশ পীঠ। অর্থাৎ বলা হয় যে এই যে মা সতীর যে 51টা পীঠ রয়েছে, তার মধ্যে একটা একটা পীঠ, এখানে মায়ের চুল পড়েছিল, সেই জন্য বলা হয় এটা কাত্যায়নী কেশ পীঠ। ঠিক আছে, অনেকটা বড় জায়গা জুড়ে, কাউকে বললেই দেখিয়ে দেবে আপনাকে, রাস্তায় অ্যাডো মারা আছে। তো চলুন, আমরা এখন চলে এসেছি কাত্যায়নী কেশ পীঠে। তো চলুন আস্তে আস্তে যাবো। প্রচুর কুয়াশা, অনেকটা বড় পরিসর জুড়ে রয়েছে, সামনে ফুলমালা রয়েছে, চাইলে কিনতেই পারেন, পুজো দিতেই পারেন। তো চলুন আস্তে আস্তে ভেতর দিকে যাব। দেখতে পাচ্ছেন 51 সতীপীঠে এক পীঠ, আপনাদেরকে দেখাচ্ছি কাত্যায়নী মাতার পীঠ। দেখতে পাচ্ছেন গোবিন্দেও টেম্পল, এটা কিন্তু রয়েছে একদম বৃন্দাবন ইয়ে মোড়টা, যে মানে কাত্যায়নী মন্দির বা এই রামনাথজি টেম্পল একদম সামনেই কিন্তু রয়েছে এই গোবিন্দজি মন্দিরটা। ওই সামনে কুয়াশা দেখতে পাচ্ছেন, এই জুম করলে দেখা যাচ্ছে এটা। চলুন সামনে গিয়ে দেখাবো। পাচ্ছেন খুব সুন্দর একটা মন্দিরের স্ট্রাকচারটা, বলা হচ্ছে গোবিন্দেও টেম্পল, মানে বলতে পারেন অনেকটা আমাদের কৃষ্ণেরই কোনো একটা মুখ, মানে রূপের আর কি ব্যাপার। তো আমরা বলবো আপনাদেরকে, দেখতে থাকুন। দেখতে পাচ্ছেন এইখানে রয়েছে গর্ভগৃহটা, সেটা দেখানো যাচ্ছে না, আর এই যে পুরো স্ট্রাকচারটা ঘুরিয়ে দেখাচ্ছিল, ফাটাফাটি দেখতে। অনুমান করা হয় 15th or 16th সেঞ্চুরি নাগাদ মন্দিরটা তৈরি হয়েছিল। এখানকার প্রধান আরাধ্যের গোবিন্দজি অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ। মন্দিরটা তৈরি করা হয়েছিল রাজা মানসিকের দ্বারা, অর্থাৎ রাজা মানসিক মন্দিরটা তৈরি করেছিল। আর এই যে মন্দিরের কারুকার্যগুলো দেখছেন, এর মধ্যে ইন্ডিয়ান স্থাপত্য, ইন্ডিয়ান আর্কিটেক্ট ছাড়া এখানে ইসলামিক আর্কিটেক্টের প্রমাণ পাওয়া যায়। আর মন্দিরের যে মূল যে ছাদটা, যেটা হয়তো আমরা পুরোটা ভিডিও ক্যাপচার করে দেখাতে পারছি না, ত্রিভুজ আকৃতির ছাদ। আর মন্দিরটা হচ্ছে আমরা একটা গর্ভগৃহ করলাম, সেটা কিন্তু বেসিক্যালি এখানে 3টে গর্ভগৃহ আছে, এবং 3টে গর্ভগৃহ হচ্ছে কানেক্টেড, মানে এমনভাবে রাস্তাগুলো করা আছে যে একটা গর্ভগৃহ থেকে আর একটা গর্ভগৃহে যাওয়া যায়। অন্যান্য গর্ভগৃহগুলো খোলা দেখতে পেলে আমরা শুধু একটাই বলছি, যেখানে নাকি গোবিন্দজি অর্থাৎ কৃষ্ণর এখানে মূর্তিটা স্থাপন করা রয়েছে। আর পুরো যে মন্দিরটা দেখতে পাচ্ছেন, ভালো করে দেখুন, এটা হচ্ছে রেড স্যান্ডস্টোন দিয়ে তৈরি। আর খুব সুন্দর আর্কিটেক্ট, ভীষণ সুন্দর আর্কিটেক্ট। আর আরও একটা কথা, সেটা হচ্ছে যে মানসিকের সময় মন্দিরটা তৈরি হয়েছিল, যে মানসিকের আগে তো নাম ছিল মুঘল পিরিয়ড। দ্বিতীয় মুঘল পিরিয়ডেরই শেষ মুঘল সম্রাট অর্থাৎ অরঙ্গজেবের সময় এই মন্দির আক্রান্ত হয়। তখন এই গোবিন্দজির এই মূর্তিটি এখান থেকে জয়পুরে শিফট করে নিয়ে যাওয়া হয়। পরবর্তীকালে আবার আস্তে আস্তে মুঘলদের সাম্রাজ্য, তখন মুঘলদের বৌদ্ধ বিস্তার এবং মুঘলদের রাজত্ব যখন থেমে যায়, সেগুলো যখন পতন ঘটে মুঘল সাম্রাজ্যের, তখন আবার এই মন্দিরটি থেকে এই গোবিন্দজির মূর্তিটি আবার এখানে ফিরে আসে। বৃন্দাবনে কখনো আসে এই গোবিন্দজির মন্দিরটা, অবশ্যই দেখবেন একদম বাস স্ট্যান্ড থেকে হার্ডলি 300 to 400 মিটারের মধ্যে। এই মুহূর্তে তো আমরা বৃন্দাবনে রয়েছি। বৃন্দাবনের এই যে বাঁকে বিহারী মন্দির, আবার নিধি বন, এইসব আমরা টুকটাক ঘুরে বেড়াচ্ছি। ঘুরতে ঘুরতে মোটামুটি 12টা 1টা বেজে গেছে। আবার দুপুরবেলা একটু খাওয়া দাওয়া করতে হবে। আমরা যে একদম মোড়ে রয়েছি, এই যে রামকৃষ্ণ মার্গ যে রাস্তাটায় রয়েছি, সেই মার্গের ওখানে একটা দোকান রয়েছে তুলসী ধাবা বলে। তো একদম জাস্ট দেখতে খুব সুন্দর, ছোট্ট একটা ধাবা টাইপ দোকান। এখানে কোনো
মানে মানে পার্টিকুলার যে এই অঞ্চলে কোনো খাবার হয় যেটা খেয়ে দেখাবো, যেমন আমরা গুজরাট গেলে কোনো স্পেশাল খাবার খাই, মুম্বাই গেলে আলাদা খাই, বা যদি অন্য কোনো প্রদেশে যাই আলাদা যে খাবারগুলো সেরকম কোনো ব্যাপার নেই। নর্মালি ভাত ডাল উত্তরপ্রদেশে ইউপি যে খাবারগুলো হয় সেগুলোই পাওয়া যায়। তো আলাদা করে কিছু দেখানোর নেই, একটু মেনু কার্ডটা দেখিয়ে দিচ্ছি আর কিছু অর্ডার করছি, দুপুরে একটু খাবো দাবো খেয়ে আবার এদিক ওদিক বেরিয়ে পড়ো। আমরা সারাদিন কিন্তু চড়ে বেড়াচ্ছি ঠিক আছে। তুলসী ধাবা লেখা রয়েছে একদম, ঠিক আছে। এই দোকানটাতে আমরা খেতে এসেছি, আপনি মেনু কার্ডটা দেখাচ্ছি দেখুন। সিম্পল খাবার দাবার রয়েছে, এদিকে সব সবজি ডাল পনির আইটেমগুলো রয়েছে, আলু গোবি আলু তরকারি মালাই কোফতে সব রয়েছে, কাজু বরফি সব। আর এদিকে হচ্ছে গিয়ে রাইসের সেগমেন্ট রয়েছে, পাঁপড় রয়েছে, এখানে কিছু কারি ঠাড়ি এসব রয়েছে। এদিকে কিছু দেখতে পাচ্ছি ব্রেকফাস্টের জন্য খাবার দাবার কিছু রয়েছে, এই ধরনের মোটামুটি স্যান্ডউইচ রয়েছে, পুরি পোহা হ্যান ত্যান এসব রয়েছে। আর এদিকে কিছু থালি রয়েছে, একটা স্পেশাল থালি, নর্মাল থালি, আর এদিকে কিছু মকটেল জুস এসব রয়েছে। অনলাইনেও ডেলিভারি হয় খাবার দাবার, এখান থেকে আমরা কিছু একটা খাবার দাবার অর্ডার করবো, করে বেসিক্সটা খাবারই খাবো, কোনো আলাদা কোনো ডেডিকেট ভিডিও নয়। আমাদের চলে এসছে ভাত ডাল আর হচ্ছে গিয়ে আলু কপির তরকারি। এবার এটা আমরা দেখুন ডেডিকেট কোনো ভিডিও করছি না, দোকানও প্রমোট করছি না, চলার পথে এই দোকানে আপনি খেতেও পারেন নাও পারেন, কোনো ব্যাপার নেই। চালটা দেখে একটা জিনিস বুঝতে পারছি, খুব লোকাল চাল, একটু হালকা একটু লালচে লালচে ব্যাপার রয়েছে চালটার মধ্যে। তো জলের জন্য আচ্ছা সেটাও হতে পারে, হ্যাঁ আমরা বলবো রেকমেন্ড করবো জলটা কিনে খাবেন। মানে সামনে কোনো সমুদ্র নেই, তারপরে কিন্তু জলটা কিন্তু নোনতা কেন জানি না। তো আমরা এটাই এবার খাবো মোটামুটি একটু ডাল ঠাল দিয়ে। ভাতটা দেখে মনে হচ্ছে একটু যদি ঘি পেতাম খুব ভালো হতো, বা একটু যদি আমরা বাটার পেতাম খুব ভালো হতো। তো ম্যাডাম আস্তে আস্তে নিয়ে নিচ্ছে তরকারি ডাল এগুলো। এবার ম্যাডাম ডালটা নিচ্ছে, ডালটা কিন্তু হেভি ঘন দেখতে পাচ্ছি। এবার খেয়ে দেখার পালা যে কেমন খেতে হচ্ছে। তো দেখুন বাঙালি মানুষ হাত দিয়েই খাবো আমরা, এগুলো হাত দিয়েই বেশি তৃপ্তিটা আসবে, হ্যাঁ বোঝাই যাচ্ছে এটা। তরকা মেরে করা একদম। হ্যাঁ লোকাল রাইস বুঝতে পারছি, কোনো ব্র্যান্ডেড কিন্তু নয়, হ্যাঁ ভাববেন না কোনো ব্র্যান্ডেড কোম্পানির, লোকালের রাইস। চালে একটা বেশ সুন্দর গন্ধ কিন্তু আসছে, একটা ফ্লেভার আসছে কিন্তু গন্ধ, আর ভাত করলে একটা গন্ধ আসে না, সেরকম একটা গন্ধ কিন্তু আসছে। তরকারিটা দেখো খেতে কেমন। তরকারি আলু কপি তরকারি, ওরা কি আলু তরকারি বানিয়েছে আমি জানি না। আমি কপির একটু মোটা পেলাম, আমি যা বুঝতে পারছি পুরো কপিটাকে ঘ্যাট করেছে। হ্যাঁ মানে কড়াইতে আর ডলডলি করেছে, ঘ্যাট হয়ে গেছে। টেস্টটা কেমন আছে, খাওয়া যাচ্ছে? দই দই দিয়ে বানিয়েছে মোটামুটি, মানে আমরা এরকম আলু কপি তরকারি খেয়ে মানে আমাদের যেমন কপিগুলো কি আস্তে আস্তে চেয়ে থাকে, এখানে সেই ব্যাপারটা নেই আর কি, মানে এটা মাখা মাখা হয়ে গেছে আর কি। মানে ব্যাপারটা হচ্ছে কপিটাকে সিদ্ধও করেছে, আবার খুব কষিয়েওছে, যার জন্য একদম ইয়ে হয়ে গেছে। তো এবারে মোটামুটি এই খাওয়া দাওয়া। প্রাইসটা বলে দিচ্ছি, ভাতগুলো এক একটা 90 করে, ডালটা হচ্ছে 150, আর এই তরকারিটা হচ্ছে 160। ডালটা আমি তো ওদের ভুল বলে 140 বলে ডালটা, আর এটা হচ্ছে 160 আলু ফুলকপি আলু। তো এই মোটামুটি খাচ্ছি বাস স্ট্যান্ডের সামনে একদম একদম বৃন্দাবন বাস স্ট্যান্ডের কাছে তুলসী ধাবা। এখানে ব্রেকফাস্টও পাওয়া যায়, লাঞ্চ ডিনার সবই পাওয়া যায়। ছোটোখাটো একটা চিমচাম রেস্টুরেন্ট। যদি কেউ বৃন্দাবনে আসেন খাবার বিভিন্ন দোকান খোঁজার জন্য, আমি বৃন্দাবনে খুব ভালো দোকান এখানে আমাদের চোখে পড়ে। প্রথম দিন এসে যে দোকানটাতে খেয়েছিলাম ভীষণভাবে ঠকেছিলাম, খাবার খুব খারাপ বেরিয়েছিল। এই একটা দোকান পেয়েছি, তবে হ্যাঁ খাবারটা ফ্রেশ।